ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 7-এর পঞ্চম অধ্যায় থেকে যে এক্সারসাইজের প্রশ্ন উত্তরগুলো সেগুলো নিয়ে এসেছি, কারণ সামনে পরীক্ষা, যদি বলি তাদের একটু কিছু হেল্প হবে। তাহলে চলো শুরু করি। তো প্রথমে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথমের উত্তরটা হবে, দেখো ওখানে দাগ দেওয়া হচ্ছে নুসরত খান, তারপরটা হবে 1540, তারপরটা হবে অর্জুন, তারপরে হচ্ছে প্রতাপ সিংহ, তার মালিক অঙ্গ। তারপরে দুয়েরটা তোমার বিবৃতিগুলির সঙ্গে নিচের কোনটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় সেটা তোমরা দাগ দেবে। কয়ের উত্তর হবে ব্যাখ্যা 2, কয়েরটা হবে এটাও ব্যাখ্যা 2, গয়েরটাও এটাও 2, ঘয়েরটা এটা ব্যাখ্যা 1 এবং ওটা ব্যাখ্যা 3। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলছি, এখান থেকে তোমরা কিছু করতে পারো। মুঘল কারা আমরা আগেই বিস্তারিত জেনেছি, এই প্রশ্নগুলো তোমরা করতে পারো। বাদশা বা বাদশা বলতে কী বোঝায় এটা আমরা বইতেও পড়লাম। তারপরে সার্বভৌম শাসক বলতে কী বোঝায় এটা অনেক সময় প্রশ্নে আসে। তারপরে এখানে দেখো মুঘলদের রণকৌশল কীরকম ছিল, এটা টেক্সটেও আছে। মুঘল রণকৌশল বলতে কী বোঝো, হ্যাঁ, এটা তোমরা করতে পারো। এখানে একটা প্রশ্ন আছে, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? মুঘল সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির বাদশাহ হয়েছিলেন 1530-এ। হুমায়ুন তার ভাইদের কিছু অঞ্চল ছেড়ে দিয়েও সাম্রাজ্যের ভার নিজের হাতেই রেখেছিলেন। তার ভাই কামরান আজকারি ও হিন্দু সাম্রাজ্যের সমান ভাগ ও শাসন পরিচালনার অধিকার না পাওয়ার জন্য তারাও শত্রুর হাত থেকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করার কোনো তাগিদ অনুভব করেননি। তাই আফগানরা যখন হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ করে তখন হুমায়ুন ভাইদের সাহায্য পাননি, ফলে তিনি হেরে যান। এবং শেরশাহের সংস্কার কাজ, এটা তোমাদের টেক্সটে বইতেও আছে, এটা ওভাবেও লিখতে পারো, তোমরা এটা দেখেও লিখতে পারো। তারপরে এখানে একটা প্রশ্ন আছে, দেখো পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা কি না, জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কি থাকতো? কৃষকের নাম, জমির কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ থাকতো। এবং কবুলিয়ত কি, কৃষক সে নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে নিত এবং সেটা তোমার সম্রাটকে বা শাসককে, যে শাসক থাকতেন তাকে সে দলিল দেওয়া হতো, সেটাকে বলা হতো কবুলিয়ত। সে স্বীকার করতো যে এটা আমি নিচ্ছি। তারপরে তোমার আকবরের রাজসভার নবরত্ন কারা, বইতেও আছে, এরকমভাবে দিতে পারো। টিকা লেখো বীরবল, বীরবল সম্পর্কে। বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। তার বুদ্ধির বলে তিনি সম্রাটের সভায় স্থান পেয়েছিলেন, তাই তার নাম বীর এবং বল, এই শব্দ দুটি মিলিয়ে বীরবল হয়েছিল, লিখতে পারো তোমরা। তারপরটা আছে আবুল ফজল বিখ্যাত কেন, এটাও চাইলে করে রাখতে পারো। বাংলায় 12 ভূঁইয়া সম্পর্কে কি জানো, বইতে নাম আছে, এটাও করতে পারো। তারপর সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট অনেক সময় আছে, নূরজাহান চক্র কি? জাহাঙ্গীরের পত্নী নূরজাহান ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষমতা লিপ্সু। সে চেয়েছিল যে ক্ষমতা নিজের হাতে করতে সে, হ্যাঁ, এবং এই জন্য সে কী করেছিল যে তোমার তার ভাই এবং পিতাকে সঙ্গে নিয়ে সে একটা গোষ্ঠী তৈরি করেছিল। সেই গোষ্ঠীর নামই হচ্ছে তোমার নূরজাহান চক্র। এই গোষ্ঠী প্রায় 1620 খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় ছিল এবং নূরজাহান ও তার অনুগতরাই ছিলেন সিংহাসনের পিছনে প্রকৃত ক্ষমতা। হ্যাঁ, লিখবে। এখানে আছে দেখো ওয়াতান বলতে কি বোঝায়, এটা অনেক সময় আসে। তাহলে
অরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত, এটা টেক্সটেও আছে, টেক্সট থেকে করলে ভালো হয় মনে হয়, ভালোভাবে লিখতে পারবে। তবে এখানে আছে সুলুহি কুল অথবা দিনী লাহিকি, দুটোই কিন্তু আকবর চালু করেছিলেন এই প্রথা দুটো, লিখতে পারো। সুলুহি কুল কি না সকলের প্রতি সহনশীলতা, সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, এই আদর্শের ভিত্তিতে আকবর যে ধর্মমত গড়ে চলেছেন সেটার নাম হচ্ছে দিনী লাহি, লিখতে পারো। তবে এখানে আছে দেখো মনসবদারি প্রথা। মোগল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তনে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথাও বলা হয়। এভাবে তোমরা লিখবে এটাকে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে, যেগুলো বললাম এগুলো করার চেষ্টা করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আরেকটা অধ্যায় নিয়ে শুরু করব। ভালো থেকো তোমরা সকলে এবং মন দিয়ে পড়াশোনা করবে।